আসসালামু আলাইকুম। সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, আজকে আমাদের সলভ ক্লাস কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে এবং হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে আপনার হচ্ছে বডি ফ্লুইডের রিলেশন আছে। বডি ফ্লুইড থেকে অনেক কোশ্চেন আসে, তো ওগুলোর সাথে রিলেটেড করে কোশ্চেন আসে। সরাসরি একটা দুইটা কোশ্চেন আসে, আবার রিলেটেড করে বডি ফ্লুইডের সাথে রিলেটেড কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো একটু ভালো করে পড়তে হবে এবং বেসিকটা একটু ক্লিয়ার করে পড়তে হবে। আর যেগুলো দাগানো দাগানো জিনিসগুলো ভালো করে পড়লেই হবে, একটু ক্লিয়ার করে। এর বাইরে খুব বেশি একটা পড়ার দরকার নাই, দাগানো জিনিসগুলো পড়লে চলবে। তাহলে আমরা সামনের দিকে আগাই, আমাদের সলভ ক্লাসে যাই। প্রিভিয়াস ফিজিওলজি, আজকে আমাদের প্রথম কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বারবার এসেছিল বিগত পরীক্ষায়। রাইট করোনারি আর্টারি সাপ্লাইজ দ্য ফলোইং এরিয়া। তাহলে রাইট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দেয়? তো রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলে সাপ্লাই দিবে। তারপর হচ্ছে রাইট এসএ নোডে 60% কেজের সাপ্লাই দিবে। আর হচ্ছে পোস্টেরিয়র এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামে সাপ্লাই দিবে। এবং এর অ্যাডজেসেন্ট লেফট ভেন্ট্রিকুলার কোলার যে পার্টটা আছে ওইটা তো সাপ্লাই দিবে। তাহলে কি কি বলছি? রাইট ভেন্ট্রিকুলার সাপ্লাই দিবে, তারপর হচ্ছে এসএ নোড 60% ক্ষেত্রে সাপ্লাই দিবে, তারপর হচ্ছে আমাদের পোস্টেরিয়র অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, ওইটাতে সাপ্লাই দিবে এবং এর অ্যাডজেসেন্ট লেফট ভেন্ট্রিকুলার সাপ্লাই দিবে। এই যে এখানে দেখেন। আর হচ্ছে এবি নোড এবং বান্ডেল অফ হিজের হচ্ছে রাইট পার্টে পুরোটাতে সাপ্লাই দিচ্ছে, শুধু জাস্ট লেফট বান্ডেল অফ এবি বান্ডেল ছাড়া, লেফট ব্রাঞ্চ অফ দ্য এবি বান্ডেল ছাড়া আর পুরা পুরা নোডাল সিস্টেমে সাপ্লাই দিবে। ঠিক আছে। আর লেফট করোনারি আর্টারি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলে দিবে। আর হচ্ছে যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস বা সেপ্টামে সাপ্লাই দিবে। আর হচ্ছে ওই যে এর পাশে যে রাইট ভেন্ট্রিকল আছে, পাশের রাইট ভেন্ট্রিকল একটা পোর্শনে সাপ্লাই দিবে। এই যে রাইট ভেন্ট্রিকুলার অ্যাডজয়নিং অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সালকাস। আর হচ্ছে রাইট করোনারি আর্টারি দিবে হচ্ছে অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার নিয়ার দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সাপ্লাস। তাহলে রাইটটা হচ্ছে পোস্টেরিয়রলি আর এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি। এটা একটু আলাদা করে মনে রাখবেন এই পয়েন্টটা। ঠিক আছে, তাহলে মনে থাকবে আশা করি। তাহলে আমরা দেখি এখন হচ্ছে রাইট ভেন্ট্রিকল ট্রু হবে, মোস্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল হচ্ছে ফলস হবে। মোস্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি দিবে। এখানে শুধু জাস্ট পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে অ্যাডজয়নিং পার্টটা আছে ওইটাতে দিবে জাস্ট। এসএ নোট 60% কেস ট্রু। 60% কেসে হচ্ছে আমাদের রাইট কর্নারি আর্টারি আর 40% কেসে হচ্ছে লেফট কর্নারি আর্টারি। তাহলে ডি ফলস হবে, লেফট এট্রিয়াম ফলস হবে। লেফট এট্রিয়ামে জাস্ট একটা পার্টে দেয়, যা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যাডজেসেন্ট পার্ট যেটা ওটাতে দিবে জাস্ট। তাহলে লেফট এট্রিয়াম দিলে ফলস হবে, আর যদি দেয় যে পার্ট অফ দ্য লেফট এট্রিয়াম তাহলে ট্রু হবে। ফ্যাক্টর কজেস দ্য ভ্যাসোডাইলেশন। তো ভ্যাসোডাইলেশন কোন কোন সাবস্টেন্স গুলো আছে আর ভ্যাসো কনস্ট্রিক্টর কোন কোন সাবস্টেন্স গুলো আছে, এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে এবং পড়তে হবে। এখানে হচ্ছে নাইট্রাস অক্সাইড ট্রু হবে, এটা একটা পটেন্ট, সবচেয়ে পটেন্ট ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে নাইট্রাস অক্সাইড। তারপর হচ্ছে নিউরোপেপটাইড ওয়াই ওয়াই ট্রু, ট্রু হবে। হিস্টামিন ভ্যাসোডাইলেটর হিসেবে, নিউরোপেপটাইড ফলস, এটা ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। হিস্টামিন ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। সাবস্টেন্স পি হচ্ছে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। আর সেরোটোনিন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, বাট সেরোটোনিন হচ্ছে ভাস্কুলার পারমেবিলিটি বাড়াইতে পারে। ঠিক আছে, তাহলে এ সি আর ডি হচ্ছে ট্রু হবে। কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ভ্যাসোডাইলেটর কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, কোনগুলো ডাইলেটর হিসেবে কাজ করে? তো কনস্ট্রিক্টর যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা ইভান্স দিয়ে একটা নেমনিক ইভান্স দিয়ে মনে রাখি। ঠিক আছে, তাহলে এগুলো মানে এন্ডোথোলিন, থ্রম্বোক্সিন এ টু, সেরোটোনিন, ভ্যাসোপ্রেসিন, অ্যাঞ্জিওটেনসিন টু, নিউরোপেপটাইড, নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে, আর এপিনেফ্রিন হচ্ছে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। তাইলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। আর এখানে সবচেয়ে পটেন্ট ভ্যাসোডাইলেটর হচ্ছে নাইট্রাস অক্সাইড, মনে রাখবেন না, নাইট্রাস অক্সাইড হচ্ছে সবচেয়ে পটেন্ট ভ্যাসোডাইলেটর। দেন আমরা আসি হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ব্লাড ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু। তো ব্লাড ফ্লো কিসের কিসের উপর নির্ভর করে এবং কার কার সাথে প্রপোর্শনালি
রিলেটেড। ভিসকোসিটি অফ দ্য ব্লাড ফলস হবে, ভিসকোসিটি যত বেশি হবে ব্লাড ফ্লো হচ্ছে তত কম হবে। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ব্লাড ভেসেল ট্রু। ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে ব্লাড ফ্লো তত বেশি হবে। লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল ফলস, লেন্থ অফ দ্য ব্লাড ভেসেলের লেন্থ যত বেশি হবে ফ্লো তত কমতে থাকবে। প্রেসার গ্রেডিয়েন্ট অর্থাৎ দুই পাশের যেখান থেকে ব্লাড যাবে এবং যেখানে যাবে দুই পাশের যদি প্রেসার ডিফারেন্স বেশি হয় তাইলে হচ্ছে ব্লাড ফ্লো বেশি হবে, এটাকে বলা হয় প্রেসার গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেল ট্রু। ডায়ামিটার যত বেশি হবে, যত মোটা ভেসেল হবে তত বেশি ব্লাড যাবে। ঠিক আছে, এটা ট্রু হবে। তো হচ্ছে আমরা এখানে এই যে কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো দিয়ে মনে রাখবো ব্লাড ফ্লো কার সাথে সরাসরি রিলেটেড। যেমন হচ্ছে এই যে ভ্যালোসিটি, ভ্যালোসিটি ইকুয়াল টু হচ্ছে ফ্লো বাই ক্রস সেকশনাল এরিয়া। তাইলে হচ্ছে ফ্লো কিউ যদি ফ্লো হয় তাহলে হচ্ছে ফ্লো সমান হচ্ছে ভ্যালোসিটি ইনটু হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তার মানে হচ্ছে ভ্যালোসিটি যত বেশি হবে ফ্লো তত বেশি হবে, ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে ফ্লো তত বেশি হবে। আমরা যদি কিউকে যদি আমরা ব্লাড ফ্লো ধরি, ঠিক আছে। আর প্রেসার গ্রেডিয়েন্ট বেশি হলো ফ্লো বেশি হবে, আর রেজিস্ট্যান্স যত বেশি হবে ফ্লো কম হবে। রেজিস্ট্যান্সের সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, নট ডিরেক্টলি। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। এখান থেকে এই টপিকটা থেকে কোশ্চেন আসে, এমসিকিউ আসে প্রায়, খুবই ইম্পর্টেন্ট। ভ্যানাস রিটার্ন ডিপেন্ডস অন, তাহলে ভ্যানাস রিটার্ন কিসের উপর নির্ভর করে, খুবই ইম্পর্টেন্ট, মাসকুলার অ্যাক্টিভিটি। তাহলে কোন কোন মাসেল, এগুলো হচ্ছে যে ডায়াফ্রাম, ফার্স্ট কথা আমাদের যে ইন্টারঅ্যাবডোমিনাল মাসেল গুলো আছে ডায়াফ্রাম। তো আমরা যখন শ্বাস নিই ইন্সপাইরেশনের সময় কি হয়, ডায়াফ্রাম এবং ইন্টারঅ্যাবডোমিনাল মাসেল গুলো কন্ট্রাকশন করে, কন্ট্রাকশন করলে কি হয় যে অ্যাবডোমেনের যে ভেন গুলো আছে ভেন গুলো কনস্ট্রিক্ট হয় এবং হচ্ছে ব্লাড গুলো সব রাইট হার্টে চলে আসে। অর্থাৎ ইন্সপাইরেশনের সময় হচ্ছে আমাদের ডায়াফ্রাম সহ অ্যাবডোমিনাল মাসলগুলো কন্ট্রাকশন হয় এবং হচ্ছে ভেনাস রিটার্ন বাড়ে, রাইট হার্টের দিকে ভেনাস রিটার্ন বাড়ে। তাহলে মাসকুলার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডস করে, ট্রু হবে। ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার ফলস, ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার উপর হচ্ছে এর উপর হচ্ছে স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট নির্ভর করবে। এটা সরাসরি ভেনাস রিটার্নের সাথে রিলেটেড না। পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট ট্রু, পাম্পিং অ্যাকশন যত বেশি হবে পেরিফেরিতে তত বেশি ব্লাড যাবে, তত বেশি ব্লাড আবার হার্টে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট হচ্ছে ট্রু। নিউট্রিশনাল অ্যান্ড অক্সিজেন সাপ্লাই ফলস। ভ্যাসোমোটর টোন ট্রু, ভ্যাসোমোটর টোন অর্থাৎ ধরেন হচ্ছে সিম্পেথেটিক বা প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি। সিম্পেথেটিক অ্যাক্টিভিটি হইলে কি হবে, হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়বে। আর প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি হলে ভ্যাসোডাইলেশন হবে, ভ্যাসোডাইলেশন হইলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, পেরিফেরাল ফুলিং অফ দ্য ব্লাড হবে। এই যে কোন কোন ফ্যাক্টরের উপর হচ্ছে আমাদের ভ্যানাস রিটার্নটা নির্ভর করে, রাইট এট্রিয়াল প্রেসার, তারপর হচ্ছে মিন ফিলিং প্রেসার, তারপরে হচ্ছে রেসপিরেশন, ইন্সপাইরেশনের সময় হচ্ছে ভ্যানাস রিটার্ন বাড়বে যেহেতু কার্ডিয়াক আউটপুট যে কি করে আমাদের ডায়াফ্রাম কন্ট্রাকশন করে, ডায়াফ্রাম কন্ট্রাকশন করার ফলে হচ্ছে ওখান থেকে ভ্যানাস রিটার্ন রাইট হার্টে আসবে। ইন্সপাইরেশনের সময় মনে রাখবেন সবসময় হচ্ছে আমাদের রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়বে, রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়া মানে হচ্ছে রাইট হার্টের ব্লাড বেশি আসবে, রাইট হার্টের ব্লাড বেশি আসা মানে হচ্ছে ভ্যানাস রিটার্ন বাড়বে। আর এক্সপাইরেশনের সময় কমে। তারপর হচ্ছে পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, যত বেশি পাম্পিং হবে তত বেশি ব্লাড পেরিফেরিতে যাবে, আবার তত বেশি ফেরত আসবে। তারপর হচ্ছে মাসকুলার অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে মাসকুলার এক্সারসাইজ। মাসকুলার অ্যাক্টিভিটি বা মাসকুলার এক্সারসাইজ আর একটা হচ্ছে আপনি যখন এক্সারসাইজ করবেন, এক্সারসাইজ করলে মাসেল অ্যাক্টিভিটি বাড়বে, মাসেল অ্যাক্টিভিটি করলে মানে হচ্ছে মাসেল কন্ট্রাকশন বাড়বে, মাসেল কন্ট্রাকশন বাড়লে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ভেইনের যে কনস্ট্রিকশন হবে, ভেইনের কনস্ট্রিকশন হলে ব্লাড গুলো ফেরত আসবে। তারপর হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ইন ভেসেল, তো প্রেসার গ্রেডিয়েন্ট বাড়লে হচ্ছে ভেনাস রিটার্ন বাড়বে। তাহলে এই ভ্যাসোমোটর টোনের উপর নির্ভর করে। তাহলে হচ্ছে এই পয়েন্টগুলো প্রত্যেকটা বুঝে বুঝে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে এমসিকিউ। সিবিএস চেঞ্জ আফটার মডারেট এক্সারসাইজ, তো মডারেট এক্সারসাইজের পরে সিবিএস এর কি কি চেঞ্জ হবে। তো আমরা যখন এক্সারসাইজ করি, এক্সারসাইজ করা মানে হচ্ছে আমাদের হচ্ছে মাসেলে হচ্ছে ব্লাড বেশি প্রয়োজন হয়, ওখানে হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড বাড়ে, পটাশিয়াম বাড়ে, যেহেতু সেলুলার অ্যাক্টিভিটি বাড়ে বা হচ্ছে মেটাবলিজম বাড়ে। ঠিক আছে,
তখন হচ্ছে আমাদের এখানে ব্লাড ফ্লো বেশি দরকার হয়, তখন হচ্ছে আর্টারিয়াল ডাইলেশন হবে, তারপর ব্লাড ফ্লো বেশি যাবে ওখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে ওখানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা আছে এটা কমে যাবে, ভেসেলের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। এখানে টোটালি হচ্ছে তিনটা জিনিস কমে, একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ইনসিস্টোলিক ভলিউমটা কমে যাবে, তারপর হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। পেরিফেরাল রেজিস্ট্যান্স যে জিনিস, ডায়াস্টোলিক প্রেসারও সেম জিনিস, তাহলে এটা কমে যাবে। ঠিক আছে, যেহেতু যে ওখানে ব্লাড বেশি দরকার হয়, আর্টারিয়াল ডাইলেশন হবে, আর্টারিয়াল ডাইলেশন হলে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে ডায়াস্টোলিক প্রেসারটা কমে যাবে। আর ইনসিস্টোলিক ভলিউমটা কমে মানে হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউমটা বেশি হবে, মানে হচ্ছে হার্টের কন্ট্রাকশন বেশি হবে। যেহেতু আমার পেরিফেরিতে ব্লাড বেশি দরকার, এই কারণে হার্ট বেশি কন্ট্যাক্ট করে, বেশি করে কন্ট্যাক্ট করলে কি হবে, আমাদের সিস্টোলের শেষে বা কন্ট্রাকশনের শেষে যে ভলিউম আছে ভলিউমটা কম থাকবে, মানে হার্টে হচ্ছে রিসিডুয়াল ব্লাডটা একটু কম থাকবে, নর্মালের তুলনায় কমে যাবে, যেহেতু এটা সে কি করতেছে, পেরিফেরিতে পাঠাই দিতেছে কন্ট্রাকশনের মাধ্যমে। তাহলে এই তিনটা জিনিস একটু কমে যাবে, বাকি সবকিছু বাড়বে। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, যেহেতু বেশি বেশি ব্লাড যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তার মানে ভেনাস রিটার্নও বাড়বে, তারপর হার্ট রেটও বাড়বে, সবই বাড়বে, শুধু তিনটা জিনিস কমে যাবে। এটা একটু আলাদা করে মনে রাখবেন। তাহলে ভেনাস রিটার্ন ডিক্রিজ, ফলস, ভেনাস রিটার্ন বাড়বে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ, ট্রু। ইন ডায়াস্টোলিক ভলিউম ইনক্রিজ, ট্রু। ইন সিস্টোলিক ভলিউমটা কমবে, ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে, অর্থাৎ হচ্ছে ইনিশিয়াল লেন্থ অফ দা ভেন্ট্রিকল মাসেল হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, ভেন্ট্রিকল হচ্ছে বেশি করে হচ্ছে ডায়ালেট হবে, ওখানে ভেনাস রিটার্ন বেশি আসবে, ভেনাস বা ব্লাড বেশি আসবে, এবং হচ্ছে সে আবার বেশি করে কন্ট্রাকশন করবে, কন্ট্রাকশন শেষে তাহলে সিস্টোলিক ভলিউমটা কমে যাবে, ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে, এটা মনে রাখবেন। হার্ট রেট ইনক্রিজ, ট্রু, হার্ট রেট বাড়বে। মিন প্রেসার ইনক্রিজ, ট্রু, মিন প্রেসারও বেড়ে যাবে। তাহলে তিনটা জিনিস কমে আর সবই বাড়ে, এটা একটু ভালো করে মনে রাখবেন। রিগার্ডিং পালস প্রেসার, তাহলে পালস প্রেসার জিনিসটা কি, আমরা যদি সিস্টোলিক প্রেসার যেটা আছে আমাদের, সিস্টোলিক প্রেসার থেকে যদি আমরা ডায়াস্টোলিক প্রেসারটা বাদ দিই, তাইলে এটাকে বলা হচ্ছে আমাদের পালস প্রেসার। ইট ইন্ডিকেটস কার্ডিয়াক আউটপুট, ট্রু। এটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউমটাকে ইন্ডিকেট করে। স্ট্রোক ভলিউম সাথে যদি আমরা পালস রেটটা যদি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে পালস প্রেসার যেটা, এটা হচ্ছে কার্ডিয়াক স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট। পালস প্রেসার জিনিসটা কি, যে সিস্টোলিক প্রেসার থেকে যদি আমরা ডায়াস্টোলিক প্রেসারটা বাদ দিই, ডায়াস্টোলিক প্রেসার কোনটা, ওটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ হচ্ছে আপনার ব্লাড ভেসেলে এক্সিস্টিং যে ব্লাডটা আছে এটা যে প্রেসারটা ক্রিয়েট করতেছে। সহজ কথা, এক্সিস্টিং যে ব্লাডটা আছে অথবা হচ্ছে ডায়াস্টোলের সময় যে ব্লাডটা থাকে, ওইটা যে প্রেসারটা ক্রিয়েট করে ওইটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেসার। আর সিস্টোলিক প্রেসার হচ্ছে আমাদের সিস্টোলের পরে ব্লাডটা যখন যাবে, কার্ডিয়াক আউটপুটের পরে যখন ব্লাডটা যাবে, তখন যে প্রেসারটা ক্রিয়েট করবে এটা হচ্ছে সিস্টোলিক প্রেসার। তার মানে হচ্ছে আমরা সিস্টোলিক প্রেসার থেকে যদি আমার এক্সিস্টিং যে ব্লাডের প্রেসারটা আছে ওটা বাদ দিই, তাহলে হচ্ছে পালস প্রেসারটা আসবে। তাহলে এটা আমাদের স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউমকে হচ্ছে ইন্ডিকেট করে। স্ট্রোক ভলিউমের সাথে যদি আমরা পালস রেটটা গুণ করে দেই, তাহলে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বের হয়ে আসবে। তাহলে এটা হচ্ছে অপশন এ হচ্ছে ট্রু হবে। ইন্ডিকেট কনস্ট্যান্ট লোড এগেইনস্ট দ্য হার্ট ওয়ার্ক, ফলস। এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। ঠিক আছে, ডায়াস্টোলিক প্রেসারটা হচ্ছে মানে কনস্ট্যান্ট লোড, এটা একটা কনস্ট্যান্ট লোড যেটা এগেইনস্টে হার্টটা ওয়ার্ক করে, মানে হচ্ছে ডায়াস্টোলের সময় আপনার যে ব্লাড মানে ব্লাডটা হচ্ছে আপনার আর্টারিতে থেকে যাবে, ওইটা যে প্রেসার ক্রিয়েট করে আর্টারির উপর, ওইটা হচ্ছে আমার ডায়াস্টোলিক প্রেসার। ঠিক আছে, তো ডায়াস্টোলিক এই যে প্রেসারটা বা এটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের বিপরীতে হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেসারটা কাজ করে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে ফলস হবে। স্ট্রেংথ অফ দ্য পালস রিলেটেড টু পালস প্রেসার, ট্রু। পালস প্রেসার অর্থাৎ পালস প্রেসার বেশি হলে আপনার হচ্ছে পালস পালসের ভলিউমটা বাড়বে। ঠিক আছে, আপনি যখন ফিল করবেন হচ্ছে আপনি যখন পালস দেবেন দেখবেন ভলিউমটা বাড়বে, পালস প্রেসারটাও বাড়বে। অর্থাৎ সিস্টোলিক প্রেসার যদি বেশি হয়, তারপর হচ্ছে আমাদের পালস প্রেসারও যদি বেশি হয়, তার মানে পালসের স্ট্রেংথ বাড়বে। অ্যাথেরোস্ক্লেরোসিস ডিক্রিজ পালস প্রেসার, তারপর হচ্ছে এটা ফলস হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে ইনক্রিজ হবে, পালস প্রেসার হচ্ছে ইনক্রিজ হবে আমাদের। ইনক্রিজ ইন ইলডারলি, ট্রু।
এলডিএলডি কেন বাড়বে হচ্ছে আমরা যত বয়স বাড়ে আমরা জানি হচ্ছে সিস্টেলিক প্রেশারটা বাড়তে থাকে। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমাদের পালস প্রেশারটা বাড়বে। তো পালস প্রেশারটা জিনিসটা কি এখানে একটু ভালো করে পড়বেন। কত থাকে 30 থেকে 40 এভারেজ, এটা হচ্ছে স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুটকে ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে কমপ্লায়েন্স অফ দ্য আর্টারিয়াল ট্রি, স্ট্রেংথ অফ দ্য পালস ইজ ডিটারমাইন্ড বাই দ্য পালস প্রেশার। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে পড়বেন, পুরো বক্সটা একটু ভালো করে পড়বেন, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার ইনক্লুড। তো ইন্টারমিডিয়েট কি কি আছে আমরা হচ্ছে এটা সিবিএস দাম সিবিএস দিয়ে মনে রাখবো, হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, তারপর হচ্ছে ভ্যাসো কনস্ট্রিক্টর মেকানিজম আছে, আর একটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার। এই তিনটা হচ্ছে আমাদের হইলো ইন্টারমিডিয়েট টার্ম। আর হচ্ছে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম, আর একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম কি কি আছে, সিএনএস ইসকেমিক মেকানিজম, তারপর হচ্ছে ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, বিসিসি দিয়ে মনে রাখতে পারি আমরা, ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, আর হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম। আর লং টার্ম হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, বা হচ্ছে এই যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম আর রেনি ব্রোডি ফ্লুইড মেকানিজম, এটা হচ্ছে লং টার্ম। ঠিক আছে, আর যদি শুধু রেনিন এনজিওটেনসিন বলে তাহলে এটা হচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েট টার্ম হয়ে যাবে। যখন রেনিন এনজিওটেনসিনের সাথে অ্যালডোস্টেরন আসবে তখন হচ্ছে এটা লং টার্ম হবে। ঠিক আছে, দেখেন ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম, যে রেনিন এনজিওটেনসিন মেকানিজম, রেনিন ভ্যাসোপ্রেসিন মেকানিজম, রেনিন নরএপিনেফ্রিন এপিনেফ্রিন মেকানিজম। ঠিক আছে, কিন্তু রেনিন এনজিওটেনসিনের সাথে যখন অ্যালডোস্টেরন সহ কাজ করবে তখন হচ্ছে লং টার্ম, এটা লং টার্ম মেকানিজম। তাহলে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। তাহলে এখানে অপশন সি ডি ই হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে আমাদের ফলস। সিএনএস হচ্ছে শর্ট টার্ম, আর রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন হচ্ছে আমাদের লং টার্ম, বাকি তিনটে হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম। লোকাল মেটাবলিক অ্যাক্টিভিটি ইজ মেইন ফ্যাক্টর টু ডিটারমাইন দ্য রেট অফ দ্য ব্লাড ফ্লো। তাহলে হচ্ছে এখানে কি কি আছে, হার্ট, হার্ট ট্রু হবে, স্কেলেটাল মাসেল, আর কিডনি, আর হচ্ছে ব্রেইন, চারটা অর্গান। এই চারটা অর্গানে মনে রাখবেন হচ্ছে লোকাল যে মেটাবলিক ফ্যাক্টর আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, H+ আয়ন, তারপর অক্সিজেন। ঠিক আছে, এই মেটাবলিক ফ্যাক্টর গুলো হচ্ছে এখানে ব্লাড ফ্লোটাকে ডিটারমাইন করে, ব্লাড ফ্লো বেশি হবে না কম হবে এটা ডিটারমাইন করে। তাহলে কি কি অর্গান বলছে, হার্ট, স্কেলেটাল মাসেল, তারপর হচ্ছে কিডনি, এই তিনটা ট্রু হবে। সাথে হচ্ছে মনে রাখবেন ব্রেইন। ঠিক আছে, সাথে হচ্ছে ব্রেইন, সরি কিডনি হবে না, কিডনিও ফলস হবে। হার্ট, স্কেলেটাল মাসেল, আর হচ্ছে আমাদের ব্রেইন। এই যে এই যে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন, লোকাল মেটাবলিক ফ্যাক্টর, করোনারি আর্টারি বা হার্ট, তারপর হচ্ছে সেরেব্রাল বা ব্রেন, আর হচ্ছে মাসেল। এটা হচ্ছে অবশ্যই স্কেলেটার, নট স্মুথ মাসেল, স্কেলেটার মাসেল। তাহলে তিনটাতে হচ্ছে আমাদের লোকাল মেটাবলিক কন্ট্রোল হয়। ঠিক আছে, লোকাল মেটাবলাইট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তিনটা অর্গানের নাম মনে রাখবেন, তিনটা অর্গানে হচ্ছে আমাদের লোকাল মেটাবলিক কন্ট্রোল হবে। আর লোকাল মেটাবলিক যে প্রোডাক্ট গুলো আছে এগুলো হচ্ছে ব্লাড ফ্লোটাকে ডিটারমাইন করবে বা হচ্ছে ব্লাড ফ্লোটাকে নিয়ন্ত্রণ করবে। অপশন এ আর সি হচ্ছে ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শন টু। তাইলে হচ্ছে কোন কোন কন্ডিশনে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। তাহলে ভ্যালোসিটি অফ দ্য ব্লাড ফ্লো, ভ্যালোসিটি যত বাড়বে টোটাল রেজিস্ট্যান্স, পেরিফেরাল রেজিস্ট্যান্স তত কমবে। এটার সাথে হচ্ছে সরি, ভ্যালোসিটি যত বাড়বে তত হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। ভিসকোসিটি অফ দ্য ব্লাড, ভিসকোসিটি যদি বাড়ে তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে কম বা বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, এই দুইটা কন্ডিশন ডিরেক্টলি প্রপোর্শনাল। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ব্লাড ভেসেল, এটা ট্রু হবে। ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে পেরিফেরাল রেজিস্ট্যান্স তত কম হবে। এই কারণে হচ্ছে ক্যাপিলারি, আমরা জানি ক্যাপিলারির ক্রস সেকশনাল এরিয়া সবচেয়ে কম, এই কারণে ক্যাপিলারিতে কি হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কম থাকে। তারপর হচ্ছে রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল, এটাও ট্রু। ব্লাড ভেসেলের রেডিয়াস যত বেশি থাকবে, অর্থাৎ ব্লাড ভেসেলটা যত মোটা হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সও হচ্ছে আমাদের কি হবে, কমে যাবে। তাহলে এটাও ইনভার্সলি প্রপোর্শনাল। লেন্থ অফ দ্য ব্লাড ভেসেল ফলস, যত বেশি লম্বা হবে, লম্বা ভেসেল হবে তত বেশি পেরিফেরাল রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তত বেশি হবে। তাহলে হচ্ছে ভ্যালোসিটি, ভিসকোসিটি, লেন্থ এগুলো হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল।
আর ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল হচ্ছে ইনভার্সলি, অর্থাৎ এই দুইটা বাড়লে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, আর বাকিগুলোতে বাড়লে বেড়ে যাবে। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এগুলো হচ্ছে ওই যে আমাদের কয়েকটা সূত্র আছে, একটু বুঝে পড়বেন, বুঝে পড়লে মনে থাকবে। দেখেন এই এই টপিকগুলো থেকে কোশ্চেন এখান থেকে সবচেয়ে বেশি আসে, এবং এগুলা পরীক্ষার হলে মনে থাকে না, ভুলে যায়। আপনি এখান থেকে একটা স্টেপ ভুল করা মানে আপনি পিছিয়ে গেছেন, 0.2 মার্ক পিছিয়ে গেছেন আপনি। 0.2 মার্কের জন্য অনেকে ফেল করে। ঠিক আছে, সো এগুলো মিস করা যাবে না কোনোভাবে। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, ভিসকোসিটি এন্ড লেন্থ, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলাস্টিসিটি অফ দ্য আর্টারিয়াল ওয়াল আর লুমেন অফ দ্য ব্লাড ভেসেল। ইলাস্টিসিটি যে হচ্ছে মানে কি, মানে ব্লাড যখন যাবে তখন এটা হচ্ছে এক্সপান্ড হবে, যত বেশি ইলাস্টিক হবে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে। ডিউরিং রেপিড ইজেকশন ফেজ অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টেমের তিনটা ফেজ আছে আমরা জানি, আইসোমেট্রিক ভলিউম কন্ট্রাকশন ফেজ, রেপিড ইজেকশন ফেজ, আর হচ্ছে স্লো ইজেকশন ফেজ। তিনটা ফেজ আছে আমরা জানি। তো রেপিড ইজেকশন ফেজে কি কি হয়, দ্য এওরটিক ভালভ ইজ ক্লোজড, ফলস। ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন হবেন তখন হচ্ছে এওরটার মাধ্যমে, এওরটার মাধ্যমে আমাদের ব্লাড গুলো যাবে, তার মানে আমাদের এওরটিক ভালভগুলো হচ্ছে আমাদের এখানে ওপেন থাকবে। এওরটিক এবং পালমোনারি ভেসেল যেগুলো আছে এগুলোর ভালভগুলো হচ্ছে কি থাকবে, ওপেন থাকবে। অ্যাক্টিভ এওরটিক প্রেসার ইজ রেজিং টু, যেহেতু এখানে রেপিড ইজেকশন, ব্লাড যাচ্ছে বেশি, কন্ট্রাকশন ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতেছে, আর হচ্ছে এওরটার মাধ্যমে বা পালমোনারি আর্টারির মাধ্যমে হচ্ছে আমাদের ব্লাড গুলা যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে এওরটার মধ্যে প্রেসারটা কি হবে, বেড়ে যাবে। তাহলে বি হচ্ছে ট্রু হবে। মাইট্রাল ভালভ ইজ ক্লোজড, ট্রু। মাইট্রাল ভালভ হচ্ছে একটু ভেন্ট্রিকুলার ভালভ যেগুলা, মাইট্রাল বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ গুলো হচ্ছে কি থাকবে, বন্ধ থাকবে। একটি ভেন্ট্রিকুলার ভালভ গুলো বন্ধ থাকবে, যেখানে ভেন্ট্রিকল কন্ট্রাকশন হচ্ছে, যাতে আমাদের কি ব্লাড গুলো কি রিগার্জিটেশন না হয়, এট্রিয়ামে রিগার্জিটেশন না হয়, এই কারণে আমাদের এট্রিওভেন্ট্রিকুলার ভালভ গুলো বন্ধ থাকবে, মাইট্রাল ভালভ তো বন্ধ থাকবে। মাইট্রাল ভালভ, বাইকাসপিড, তারপর ট্রাইকাসপিড ভালভ এগুলো হচ্ছে বন্ধ থাকবে। ভেন্ট্রিকল উইল বি এক্সপেলড টু ইটস মিনিমাম ভালভ, এক্সপেল মানে হচ্ছে বের করে দেওয়া। তাহলে ভেন্ট্রিকল উইল এক্সপেলড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য ভলিউম। রেফ্রিজারেশনের সময় হচ্ছে ভেন্ট্রিকল ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য ব্লাডটা হচ্ছে বের করে দিবে। ফার্স্ট হার্ট সাউন্ড ইজ প্রডিউসড, ফলস। ফার্স্ট হার্ট সাউন্ড তো হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখন বন্ধ হবে তখন হচ্ছে তৈরি হবে। এটা হচ্ছে আইসোমেট্রিক ভলিউম কন্ট্রাকশন যেটা আছে তখন হবে। ঠিক আছে, তাহলে এখানে কি কি হয়, এট্রিওভেন্ট্রিকুলার ক্লোজ থাকে, তারপর হচ্ছে সেমিলুনার ভালভগুলো ওপেন থাকবে। তারপর রিজেকশন অফ দ্য ব্লাড ইনটু দ্য আওরটা পালমোনারি আর্টারিজ ফ্রম লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, আর হচ্ছে 70% ব্লাডই তখনই হচ্ছে আমাদের এখান থেকে চলে যাবে এই ফেজের সময়। তারপর হচ্ছে 30% যাবে হচ্ছে স্লো ইজেকশন ফেজে। ঠিক আছে, তাহলে এগুলো একটু বুঝে বুঝে পড়বেন, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ফোর্স অফ দ্য কন্ট্রাকশন ডিপেন্ডস অন, ফোর্স অফ দ্য কন্ট্রাকশন মাসকুলার অ্যাক্টিভিটি, ফলস। আপনার মাসেলের সাথে হচ্ছে হার্টের ফোর্স অফ দ্য কন্ট্রাকশন সরাসরি ডিপেন্ড করে না। মাসেলকুলার অ্যাক্টিভিটি যেমন হচ্ছে আমাদের ধরেন এক্সারসাইজের সময় কি হবে, স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটি বাড়বে, আমার ভেনাস রিটার্ন বাড়বে। তো এটার সাথে ফোর্স অফ দ্য কন্ট্রাকশনের সরাসরি রিলেটেড না, এটা হচ্ছে এটার সাথে আমাদের ভেনাস রিটার্নের রিলেশন আছে, নট ফোর্স অফ দ্য কন্ট্রাকশন। ইনিশিয়াল লেন্থ অফ কার্ডিয়াক মাসেল ফাইবার, ট্রু। ইনিশিয়াল লেন্থ যত বেশি হবে তত বেশি কন্ট্রাকশন, ফোর্স অফ দ্য কন্ট্রাকশন তত বেশি হবে, এবং হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বা স্ট্রোক ভলিউম বেশি হবে। তাহলে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক আউটপুট ট্রু হবে। পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, পাম্পিং অ্যাকশনের সাথে হচ্ছে ফোর্স অফ দ্য কন্ট্রাকশনের সরাসরি রিলেশন নাই, এটার সাথে রিলেটেড হচ্ছে ভেনাস রিটার্ন, কার্ডিয়াক আউটপুট বা ভেনাস রিটার্ন, এই দুইটা রিলেটেড। নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই অফ দ্য হার্ট মাসেল, ট্রু। হার্ট মাসেলের নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই যদি আমাদের হ্যাম্পার হয় তাহলে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন আমাদের কি হবে, কমে যাবে। সিম্পেথেটিক স্টিমুলেশন, ট্রু। সিম্পেথেটিক স্টিমুলেশন যত বেশি হবে ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে, হার্ট রেট তত বেশি বাড়বে। ঠিক আছে, এই যে ফোর্স অফ কন্ট্রাকশন কিসের কিসের উপর নির্ভর করে, ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার, লেন্থ অফ দ্য ডায়াস্টলিক ফেজ, মানে ডায়াস্টলিক ফেজে মানে ডায়াস্টলের সময় কার্ডিয়াক মাসেল বা ভেন্ট্রিকলের মাসেলের যে লেন্থ
ডায়াস্টলের একদম ইন্ড মুহূর্তে যে লেন্থ, ওইটাকে হচ্ছে ইনিশিয়াল লেন্থ অফ দা কার্ডিয়াক মাসল ফাইবার বলা হয়। ঠিক আছে, বা হচ্ছে সিস্টলের শুরুতে যে লেন্থটা, ওইটাকে বলা হয় ইনিশিয়াল লেন্থ অফ দা কার্ডিয়াক মাসল ফাইবার। এটা যে জিনিস, লেন্থ অফ দা ডায়াস্টলিক ফেজ একই জিনিস। আচ্ছা, অক্সিজেন নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই অফ দ্য হার্ট, তারপর সিম্পেথেটিক স্টিমুলেশন, তারপর হচ্ছে হরমোন অ্যান্ড ক্যালসিয়াম লেভেল ইন দ্য ব্লাড। ঠিক আছে, এই কয়েকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের ফোর্স অফ কন্ট্রাকশনকে ডিটারমাইন করে সরাসরি। প্ল্যাটু ইন দ্য কার্ডিয়াক মাসেল, তাহলে প্ল্যাটু কখন হবে? প্ল্যাটু হবে হচ্ছে আমাদের, প্ল্যাটুর সময় আমরা সহজে মনে রাখবো হচ্ছে এখানে পটাশিয়ামের ইফ্লাক্স, পটাশিয়ামের ইফ্লাক্সটা কমে যাবে, আর হচ্ছে আমাদের এখানে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। ডিক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স এবং ক্যালসিয়াম ইনক্রিজ ক্যালসিয়াম ইনফ্লাক্স, এই যে প্ল্যাটু। আমাদের প্রথম হচ্ছে আমাদের এখানে চারটা ফেজের, পাঁচটা ফেজ। ফেজ জিরো হচ্ছে ডিপোলারাইজেশন হবে, রেপিড ডিপোলার, এখানে ফার্স্ট সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে এবং সোডিয়াম ইনফ্লাক্স হবে, তাহলে এটা হচ্ছে রেপিড ডিপোলারাইজেশন, ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম। তারপর হচ্ছে স্লো রিপোলারাইজেশন, এখানে হচ্ছে পটাশিয়ামের ইফ্লাক্স বাড়বে, পটাশিয়ামের ইফ্লাক্স হবে, সাথে সাথে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। ঠিক আছে, ক্যালসিয়ামের ইনফ্লাক্স হবে, এই কারণে এখানে স্লো রিপোলারাইজেশন হবে, স্লো রিপোলারাইজেশন। তারপর হচ্ছে আবার রিপোলারাইজেশনটা কমে যাবে, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্ল্যাটু ফেজ। এখানে রিপোলারাইজেশনটা আবার কমে যাবে, আমাদের যে ইয়েটা আছে ওটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে। এখানে কি হবে? এখানে এই যে আমাদের পটাশিয়াম ইফ্লাক্স হচ্ছিল, ওইটা হচ্ছে কমে যাবে, ইফ্লাক্সটা কমে যাবে, এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। তার মানে হচ্ছে এখানে রিপোলারাইজেশনটা আমাদের কি হয়ে যাবে? ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, রিপোলারাইজেশনটা আবার কমে যাবে, এই কারণে লাইনটা কি হয়ে যাবে? ফ্ল্যাট হয়ে যাবে প্ল্যাটুতে। তারপর হচ্ছে রেপিড রিপোলারাইজেশন, রেপিড রিপোলারাইজেশন হলে তাহলে কি হবে? পটাশিয়ামের ইফ্লাক্স হবে, রেপিড ইফ্লাক্স হবে, আর সোডিয়াম আর ক্যালসিয়াম চ্যানেল ওই দুইটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটু ফেজ। ফ্ল্যাটু ফেজে আমরা দেখি ইজ ডিউ টু পটাশিয়াম ইফ্লাক্স, ফলস, ডিউ টু ডিক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স অ্যান্ড ইনক্রিজ ক্যালসিয়াম ইনফ্লাক্স, বা শুধু ক্যালসিয়াম ইনফ্লাক্স, তাহলে হচ্ছে ডিক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স হবে। ইজ ডিউ টু ওপেনিং অফ দ্য ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম, ট্রু ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, সো আমাদের রিপোলারাইজেশন রেটটা কমে যাবে, এই কারণে লাইনটা ফ্ল্যাট হবে। ইজ ডিউ টু দ্য ওপেনিং অফ দ্য স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, ট্রু। তারপর হচ্ছে রেজাল্ট ইন প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড, তাহলে হচ্ছে আমার ফ্ল্যাটু ফেজ যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার রিফ্র্যাক্টরি পিরিয়ডটাও বেশি হবে। তারপর হচ্ছে কোইনসাইড উইথ ভেন্ট্রিকুলার সিস্টল, ট্রু। তাহলে ইফেক্ট অফ দ্য ভ্যাগাল স্টিমুলেশন অফ দ্য হার্ট, তাহলে ভ্যাগাল স্টিমুলেশনে কি হবে? ভ্যাগাল স্টিমুলেশন হচ্ছে আমরা জানি কি প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি, ভ্যাগাল স্টিমুলেশন মানে প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে এখানে। আর সিম্পেথেটিক অ্যাক্টিভিটিতে কি হয়? প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটিতে কি হয় আমরা জানি, এটা আমরা ওই যে ফ্লাইট ফাইট রেসপন্স যেটা আছে ওইটা দিয়ে মনে রাখবো। ডিক্রিজ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, ট্রু। ভ্যাগাল স্টিমুলেশন বাড়লে হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, কমে যাবে, হার্ট রেট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ইনক্রিজ ফোর্স অফ দ্য কন্ডাকশন, ফলস হবে, ফোর্স অফ দ্য কন্ডাকশন কমে যাবে। ইনক্রিজ পিআর ইন্টারভাল, ট্রু হবে, পিআর ইন্টারভাল বাড়বে, ইনক্রিজ হবে এটা। তাই ডিক্রিজ পিআর ইন্টারভাল ফলস হবে, এটা হচ্ছে পিআর ইন্টারভালটা হচ্ছে বাড়বে, যেহেতু হার্ট স্লো হয়ে যাবে, কার্ডিয়াক অ্যাক্টিভিটি স্লো হয়ে যাবে, তো পিআর ইন্টারভাল হচ্ছে বাড়বে। প্রলংগেশন অফ দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটাও ট্রু হবে। স্লো এবি কন্ডাকশন ভ্যালোসিটি, ট্রু। তাহলে এবি কন্ডাকশন, ওভারঅল কন্ডাকশন, নোডাল কন্ডাকশন ভ্যালোসিটি কমে যাবে। তারপর হচ্ছে প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে প্রলং হবে। রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি? এটা হচ্ছে মানে যখন একটা স্টিমুলেশন কাজ করে তখন আরেকটা স্টিমুলেশন দিলে ওইটা কাজ করবে না, এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড, তাহলে এটা প্রলংগেশন হবে। আর পিআর ইন্টারভালটা হচ্ছে আমাদের ইনক্রিজ হবে, ডিক্রিজ ফলস হবে।
অটো রেগুলেশন প্রেজেন্ট ইন, অটো রেগুলেশন কোথায় কোথায় আছে? তো হচ্ছে ব্রেইনে থাকে, লিভারে থাকে, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল থাকে না, কিডনিতে থাকে, আর হচ্ছে হার্ট এবং মেসেন্টারিতে থাকে। তাহলে অটো রেগুলেশন কোথায় কোথায় থাকে, তাহলে এটা একটু শিটে একটু দাগায় রাখবেন বা একটু নোট করে রাখবেন। স্মুথ মাসেল ছাড়া সবগুলোতে আছে, এখানে ব্রেন, লিভার, স্কেলেটাল মাসেল, আমাদের যে ভাইটাল অর্গানগুলো, বডির যে ভাইটাল মেইন অর্গানগুলো সবগুলোতে হচ্ছে আমাদের কি থাকে, অটো রেগুলেশন থাকে। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট মাত্রা ব্লাড প্রেশার বা ব্লাড ফ্লো নিয়ন্ত্রণ করে, নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, যাতে হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে বা বেড়ে গেলে যেন হচ্ছে আমাদের কোনো ইন্টারনাল অর্গান যেন ড্যামেজ না হইতে পারে। তাহলে ভাইটাল অর্গানগুলোর মধ্যে থাকবে এই অটো রেগুলেশন। কোথায় থাকেছে? ব্রেইনে আছে, লিভারে আছে, স্কেলেটাল মাসেলে আছে, কিডনিতে আছে, আবার মেসেন্টারিতে আছে। হুইচ ড্রাগ আর রেসপন্সিবল ফর রিডিউসিং বোথ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার? দুইটাই, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাই দিবে। কে কে এটা মনে রাখবেন, এসি ইনহিবিটর, এআরবি, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার যেগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুইটাই হচ্ছে কমাবে। এআরবি আছে কি কি, লোসার্টেন, ভ্যালসার্টেন, এগুলো হচ্ছে আমাদের এআরবি বা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। আর এসি ইনহিবিটর কোনগুলো আছে? এগুলো হচ্ছে এই যে ক্যাপ্টোপ্রিল, লিসিনিপ্রিল, এনালিপ্রিল, যত প্রিল আছে এগুলো হচ্ছে কি আমাদের এসি ইনহিবিটর। এগুলো কি করে? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটা প্রেশারই কমায়। আর প্রোপানল, প্রোপানল কি করবে হচ্ছে এটা হার্ট রেটটা কমায় দিবে। হার্ট রেট কমায় দিলে হচ্ছে আপনার সিস্টোলিক প্রেশারটা, নট ডায়াস্টোলিক প্রেশার। আর অ্যামলোডিফিন এটা তো ডায়োরেটিক্স, ডায়োরেটিক্স কি করবে এখানে? সিস্টোলিক প্রেশারটা কমাবে। কিভাবে কমাবে? হচ্ছে বেশি বেশি ডায়োরেসিস করবে। তাহলে সহজ কথা মনে রাখবেন, দুইটাই কমাবে হচ্ছে আমাদের কে, এসি ইনহিবিটর এবং কি হচ্ছে আমাদের এআরবি। এই দুইটা হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার দুইটাই কমায়। এটা একটু নোট করে রাখবেন। তাহলে এখানে আনসার হবে লোসার্টেন এবং ক্যাপ্টোপ্রিল। নেফিডিভিন, অ্যামলোডিফিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হচ্ছে বিটা ব্লকার, প্রোপানল। A patient is administered a sympathetic agonist. On expected effect of the drug is raise in total peripheral resistance. Sympathetic stimulation of the which vessel causes greatest increase in total peripheral resistance? উম, আচ্ছা, সহজ কথা হচ্ছে সিম্পেথেটিক একটা ড্রাগ দেওয়া হয়েছে, সিম্পেথেটিক এগনিস্ট, যেটা হচ্ছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দিছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়লে কি হবে? আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, হার্ট রেটও বাড়ে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও বাড়ে। তাহলে সিম্পেথেটিক স্টিমুলেশন কোন ভেসেলের পেরিফেরাল রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি বাড়াবে? তাহলে আমরা জানি আর্টারিওলে হচ্ছে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি, আর্টারিওলস এর পেরিফেরাল রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি। তাহলে এখানে সবচেয়ে বেশি বাড়বে, আনসার হবে বি। তাহলে হচ্ছে আর্টারিওলস এর, এটা সহজ কথা মনে রাখবেন, আর্টারিওলস এর পেরিফেরাল রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি হচ্ছে আর্টারিওলস এর, আর সবচেয়ে কম হচ্ছে কার? ক্যাপিলারি। সায়ানোটিক হার্ট ডিজিজ, সায়ানোটিক হার্ট ডিজিজ এখানে হচ্ছে অ্যাortic স্টেনোসিস, বাইকাসপি, অ্যাট্রিসিয়া, তারপর হচ্ছে কোয়ার্কটেশন অফ দ্য অ্যাorta, তারপর ডেক্সট্রোকেডিয়া, এগুলো সবগুলো সায়ানোটিক, শুধু ট্রাঙ্কাস আর্টারিওসাস এটা হচ্ছে এসায়ানোটিক হার্ট ডিজিজ। আনসার সি হবে। এখানে নাম আছে কতগুলা কনজেনিটাল হার্ট ডিজিজ, সায়ানোটিক কোনটা, এসায়ানোটিক কোনটা। ঠিক আছে, যে টেট্রোলজি অফ প্যালাটে সবটি দিয়া দেখেন, ট্রাইকাসপিড, ট্রেশিয়াট, তারপর হচ্ছে ট্রাইকাসপিড ভালভস, ইবস্টেন অ্যানোমেলি, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন, তারপর হচ্ছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিজ, ট্রাঙ্কাস আর্টারিওসাস, সিঙ্গেল ভেন্ট্রিকল। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সবগুলো সায়ানোটিক হার্ট ডিজিজ, আর এগুলো হচ্ছে এসায়ানোটিক হার্ট ডিজিজ। ট্রাঙ্কাস আর্টারিওসাস হলো আনসার হবে। তাহলে এগুলো নামগুলো একটু ভালো করে পড়বেন, নামগুলো দিয়ে এমসিকিউ আসে, এসবিও আসে। আর টেট্রোলজি অফ দ্য প্যালটটা একটু ভালো করে পড়বেন, এখানে কি কি হয় একটু দেখবেন। টেট্রোলজি অফ দ্য প্যালট, এটাতে বিগত সালে কোশ্চেন এসেছিল, সো আসতে পারে। ম্যাক্সিমাম ব্লাড ফ্লো পার 100 গ্রাম টিস্যু ইন, তাহলে পার 100 গ্রাম টিস্যুতে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো কোন অর্গানে? এটা হচ্ছে কিডনি। আমরা জানি কিডনির পার 100 গ্রামে সবচেয়ে বেশি ব্লাড যায়, ব্লাড ফ্লো হয়। কিডনি একটা হাইলি মেটাবলিক একটা অর্গান, এখানে হচ্ছে পার 100 গ্রাম এরিয়াতে সবচেয়ে বেশি ব্লাড যাবে।
আর আমরা যদি বলি পার 100 গ্রামে সবচেয়ে বেশি অক্সিজেন কনজাম্পশন করে কে, এটা হচ্ছে হার্ট। ঠিক আছে, হার্টের অক্সিজেন বেশি দরকার হয় প্রতি 100 গ্রামে। এখন কোশ্চেনটা যদি আসে ম্যাক্সিমাম ব্লাড ফ্লো ইন হুইচ অর্গান, এটা হচ্ছে লিভার। লিভারে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো যায়, কিন্তু যদি আপনি 100 গ্রাম করে হিসাব করেন তাহলে হচ্ছে এটা কিডনি হবে। আবার ম্যাক্সিমাম অক্সিজেন কনজাম্পশন কোন অর্গানে বেশি হবে? লিভার। লিভার হচ্ছে হাইলি সবচেয়ে বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি হয়, তো এখানে ব্লাড ফ্লো বেশি দরকার হবে, অক্সিজেনও বেশি দরকার হবে। বাট যখনই বলবে যে পার 100 গ্রামে কোথায় বেশি, তখন হচ্ছে এটা আনসারটা একটু ভিন্ন হবে। বাট যদি টোটাল হোল অর্গান হয় তাহলে আনসার হবে লিভার। এটা মনে রাখবেন, কিন্তু একটু কনফিউশন করা যাবে না। কন্ডাকশন স্পিড ইজ হাইয়েস্ট ইন হুইচ অফ দ্য ফলোইং কার্ডিয়াক টিস্যু? কন্ডাকশন স্পিড সবচেয়ে বেশি হচ্ছে পার্কিনসন সিস্টেমে, সবচেয়ে বেশি পার্কিনসন সিস্টেমে। আর হচ্ছে ইম্পালস পার মিনিটে সবচেয়ে বেশি জেনারেটর এসএ নোডে। তাহলে ইম্পালস কার বেশি? এসএ নোডের। আর পার্কিনজি ফাইভের হচ্ছে কন্ডাকশন ভেলোসিটি বেশি, এটা মনে রাখবেন। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম, তো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি মানে ফেনেস্ট্রেট সার্কুলার ওপেনিং থাকে। আমরা জানি এটা আমাদের সোমাটিক ক্যাপিলারি আছে, ফেনেস্ট্রেটেড আছে, আর একটা হচ্ছে কি আমাদের সাইনোসয়েডাল। তো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কন্টিনিউয়াস যেগুলো আছে, কন্টিনিউয়াস ক্যাপিলারি যেগুলো আছে বা সোমাটিক ক্যাপিলারি যেগুলো আছে, ওগুলাতে হচ্ছে কোনো ছিদ্র থাকে না বা ফেনেস্ট্রা থাকে না। আর ফেনেস্ট্রেট গুলো সার্কুলার ওপেনিং থাকবে, আর সাইনোসয়েডাল গুলোতে লার্জ ওপেনিং, লার্জ ফেনেস্ট্রা বা লার্জ ওপেনিং থাকবে। ঠিক আছে, তো ফেনেস্ট্রেটেড গুলো আমরা কি দিয়ে মনে রাখি? বাইক দিয়ে মনে রাখি। বাইক, বিতে হচ্ছে ব্রেইন বা করাইড ফ্লেক্সাস, আইতে হচ্ছে ইন্টেস্টাইন, এতে হচ্ছে কিডনি, ইতে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তো এখানে হচ্ছে আবার ফেনোসাইট গুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উইথ ডায়াফ্রাম আর একটা হচ্ছে উইদাউট ডায়াফ্রাম। ডায়াফ্রাম থাকে না হচ্ছে কিডনিতে, কিডনি ফেনেস্টা গুলোতে ডায়াফ্রাম থাকে না। এই যে দেখেন এখানে লেখা আছে নো ডায়াফ্রাম। দ্য রেনাল গ্লোমেরুলাস দেয়ার আর সেল উইথ নো ডায়াফ্রাম কল্ড কি? পডোসাইট। ঠিক আছে, পডোসাইট। তাহলে উইথ ডায়াফ্রাম কি কি আছে? ব্রেইন আছে, ইন্টেস্টাইন আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর উইদাউট ডায়াফ্রাম হচ্ছে কিডনি। আর সাইনোসয়েডাল গুলো আমরা কি স্ল্যাব দেওয়া মনে রাখবো। এতে হচ্ছে স্প্লিন, এতে হচ্ছে লিভার, এতে হচ্ছে এডিনো হাইপোফিসিস, এতে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আর বিতে হচ্ছে আমাদের কি বোন মেরু। ঠিক আছে, তাহলে এগুলো একটু মনে রাখবেন। বাইক আর হচ্ছে স্ল্যাব দিয়ে মনে রাখবেন। আর ফেনাস্টার মধ্যে শুধু কিডনি যেটা আছে এটা কোনো ডায়াফ্রাম থাকে না, এর ফেনাস্টাতে কোনো ডায়াফ্রাম থাকে না। ডায়াফ্রাম মানে হচ্ছে একটা কাভারিং, একটা লেয়ার। ঠিক আছে, অর্থাৎ ফেনাস্টা বা ছিদ্রগুলোর মধ্যে একটা কাভারিং থাকে, যেটা কিডনিতে থাকে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য কার্ডিয়াক প্রিলোড? তাহলে একটা কথা হচ্ছে প্রিলোড আর একটা হচ্ছে আফটার লোড। প্রিলোড হচ্ছে আমাদের মানে ওই যে ডায়াস্টলের মানে শেষে, মানে সিস্টলের আগে যে ভলিউমটা থাকে এটাকে বলা হয় প্রিলোড। বুঝা যাচ্ছে? মানে যে ভলিউমটা আমরা হচ্ছে ইজেক্ট করব, তাহলে হচ্ছে এটা কোথায় কখন থাকবে? ইন ডায়াস্টলিক ভলিউম, ডায়াস্টলের শেষে। মানে ভেন্ট্রিকলটা ডায়াস্টলের শেষে যে ব্লাডটা ধারণ করবে ওইটাই হচ্ছে আমাদের প্রিলোড। ওইটাই আমরা কি করবে, ওইটাই কি করবে, হার্ট ইজেক্ট করবে। তাহলে এটা হচ্ছে প্রিলোড। আর আফটার লোড হচ্ছে কি, ব্লাড ভেসেলে যে মানে ব্লাড ভেসেলে যে ব্লাডটা থাকে, ডায়াস্টলের সময় ব্লাড ভেসেলে যে ব্লাডটা থাকে যেটার এগেনস্টে হচ্ছে হার্ট কাজ করবে, ওইটাকে হয় আফটার লোড। বুঝা যাচ্ছে? অর্থাৎ এক্সিস্টিং ব্লাড ইন দ্য ব্লাড ভেসেল ডিউরিং ডায়াস্টল, যেটার এগেনস্টে কাজ করবে হার্ট, ওইটাই হচ্ছে আমাদের হচ্ছে আফটার লোড। আর প্রিলোডটা হচ্ছে কি আমাদের সিস্টলের শুরুতে বা সিস্টল হওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ ডায়াস্টলের শেষে যে ভলিউমটা থাকবে এটা হচ্ছে প্রিলোড। বুঝা যাচ্ছে? তো আফটার লোডটা দেখেন, তাহলে আফটার লোডটা হচ্ছে কি পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড। আফটার লোডটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে রিলেটেড। আর প্রিলোডটা হচ্ছে আমাদের ইন ডায়াস্টলিক ভলিউমের সাথে রিলেটেড। বুঝা যাচ্ছে? তার আনসার হবে ইন ডায়াস্টলিক ভলিউম। এই যে প্রিলোড এবং আফটার লোড, এটা একটু রিডিং দিবেন। সহজ কথা, এটা প্রিলোড হচ্ছে ইন ডায়াস্টলিক ভলিউম, যেটা ওটা হচ্ছে প্রিলোড। আর আফটার লোড হচ্ছে কি এক্সিস্টিং ব্লাড ভেসেল বা পেরিফেরাল রেজিস্ট্যান্স, এক্সিস্টিং ব্লাড ইন দ্য ভেসেল বা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স, যেটা এটা হচ্ছে আমাদের আফটার লোড। তাহলে এক কথা মনে রাখবেন, ইন ডায়াস্টলিক ভলিউম আর হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স বা হচ্ছে এক্সিস্টিং ব্লাড ইন দা বা এক্সিস্টিং ব্লাড প্রেশার ইন দা ব্লাড ভেসেল।
কার্বন ডাইঅক্সাইড রেগুলেট দ্য ব্লাড ফ্লো টু হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানস, এটা হচ্ছে ব্রেইন। কার্বন ডাইঅক্সাইড লোকাল মেটাবলাইটস, আমরা একটু আগে পড়ছিলাম যে আমাদের ব্রেইন, তারপরে স্কেলেটাল মাসেল, এগুলোতে হচ্ছে লোকাল মেটাবলাইট কি করে, ব্লাড ফ্লো নিয়ন্ত্রণ করে। তো ব্রেইনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা এইচ প্লাস আয়ন, সহজ কথা অ্যাসিডিটি, অ্যাসিডিক এনভায়রনমেন্ট হচ্ছে কি করে, ডিরেক্টলি হচ্ছে এখানে ব্লাড ফ্লো হচ্ছে কি করে, মেনটেন করে। এই যে দেখেন কার্বন এইচ প্লাস হচ্ছে কি, সেরেব্রাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এইচ প্লাস, করোনারি থেকে হাইপক্সি এডিনোসিন, আর মাসেল হচ্ছে পটাশিয়াম এডিনোসিন ল্যাকটেট। তাহলে ভ্যাসো অ্যাক্টিভ মেটাবলাইটস গুলার নাম মনে রাখবেন। ঠিক আছে, আর লোকাল মেটাবলাইটস কোনটা কোন তিনটাতে কাজ করে, এটাতে কাজ করে না। আর এই মেটাবলাইটস গুলোর নাম একটু ভালো করে মনে রাখবেন। ডিউরিং হুইচ অফ দ্য ফেজ অফ দ্য কার্ডিয়াক সাইকেল ভেন্ট্রিকুলার ভলিউম ইজ লোয়েস্ট, তাহলে কোন সাইকেলে হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউমটা লোয়েস্ট হবে, অর্থাৎ হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম লোয়েস্ট হবে হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টলের আগ মুহূর্তে। অর্থাৎ ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের ফিলিং হওয়ার আগ মুহূর্তে, যেটা যে ব্লাড ভলিউমটা থাকবে ওইটা হচ্ছে আমাদের কি হবে, মানে লোয়েস্ট ভলিউম। বুঝাচ্ছে, মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম লোয়েস্ট কখন হবে, আমাদের ভেন্ট্রিকুলার সিস্টলের পরে, সিস্টল হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ভেন্ট্রিকলটা আবার ডায়াস্টল হয়ে রিফিলিং হওয়ার আগ মুহূর্তে, ওইটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ভলিউমটা তখন সবচেয়ে কম থাকবে। তাহলে এট্রিয়াল সিস্টল, এট্রিয়াল সিস্টলের সময় তো ভেন্ট্রিকল তখন ব্লাড আসবে, ভেন্ট্রিকুলার ভলিউম কম আসবে না। এটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভলিউম রিল্যাক্সেশন, যেটা এই ফেজে হবে। আইসোমেট্রিক ভলিউম রিল্যাক্সেশন, ওই যে ডায়াস্টলের যে ফেজগুলো আছে, দেখেন ডায়াস্টলের যে ফেজগুলো আছে, ডায়াস্টলিক ফিলিং হচ্ছে প্রোটো ডায়াস্টলিক ফেজ, তারপর হচ্ছে ভলিউম রিজেকশন, ফার্স্ট রিপিট ফিলিং, তারপর সেকেন্ড রিপিট ফিলিং। ঠিক আছে, এই ফেজগুলো দেখেন। এখন আইসোমেট্রিক ভলিউম রিল্যাক্সেশন যেটা, তখন কিন্তু ব্লাডটা আসে না, ডায়াস্টলের শুরুটা তখন হয়, শুরুর মুহূর্তটা তখন, কিন্তু তখন হচ্ছে ভেন্ট্রিকুলার ব্লাড আসে না। ঠিক আছে, তখন হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার যে রিডিউস ভেন্ট্রিকুলার ইজেকশন, ভেন্ট্রিকুলার সিস্টলের পরে, মানে লাস্ট ফেজ কোনটা, সিস্টলের রিডিউস ভেন্ট্রিকুলার ইজেকশন। রিডিউস ভেন্ট্রিকুলার ইজেকশনের পরে হচ্ছে আইসোমেট্রিক ভেন্ট্রিকুলার, প্রোটোডায়াস্টলিক এবং আইসোমেট্রিক ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশনটা শুরু হয়। ওই মুহূর্তে আমাদের ব্লাড ভলিউমটা সবচেয়ে কম থাকে। রিডিউস ভেন্ট্রিকুলার ইজেকশনের পরে আইসোমেট্রিক ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন যেটা, তখন কিন্তু ব্লাড আইসোমেট্রিক ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন ডায়াস্টলিক ফেজ হলো, তখন কিন্তু ব্লাড কিন্তু ভেন্ট্রিকুলার আসে না। ওই মুহূর্তে হচ্ছে ব্লাড ভলিউমটা সবচেয়ে কম থাকে। তাহলে আনসার হবে ই। আপনারা সাইকেলটা একটু ভালো করে দেখবেন। কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট হচ্ছে আমরা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার সিস্টল বা ডিপোলারাইজেশন কি ইন্ডিকেট করে, আনসার হচ্ছে ডি। হচ্ছে ইসিজি। টি হচ্ছে কি আমাদের হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন বা এট্রিয়াল সিস্টল, কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন কোন সেগমেন্টে কি ইন্ডিকেট করে। হোয়ার আর দ্য আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর লোকেটেড, আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর হচ্ছে ক্যারোটিড সাইনাস বা অ্যাওরটিক আর্চে থাকে নর্মালি। ঠিক আছে, ক্যারোটিড আর্ট সাইনাস বা অ্যাওরটিক আর্চে থাকে। হার্ট রেট ইজ স্লোড বাই কুশিং রিফ্লেক্স, ব্রেন ব্রিজ রিফ্লেক্স, ইন্সপাইরেশনের সময় হার্ট রেট বাড়বে। ইন্সপাইরেশনের সময় হার্ট রেট বাড়বে, কেন বাড়বে হচ্ছে তখন হচ্ছে আমাদের রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে, রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে এবং লেফট হার্টের অ্যাক্টিভিটি কমে। লেফট হার্টের অ্যাক্টিভিটি কমলে হচ্ছে আমাদের প্রেশার কমে যাবে, প্রেশার কমলে হচ্ছে ইয়া বাড়বে। যেহেতু ইন্সপাইরেশন লেফট হার্টের অ্যাক্টিভিটি কমে যায়, প্রেশার কমে যায়, প্রেশার কমলে হচ্ছে আমাদের হার্ট রেট বাড়বে, কমবে না। আর ব্রেইন ব্রিজ রিফ্লেক্স, ব্রেইন ব্রিজ রিফ্লেক্সে কি হয়, যদি ধরেন এট্রিয়ামে, হার্টের রাইট এট্রিয়ামে যদি বেশি ভেনাস রিটার্ন হয়, অর্থাৎ বেশি ভলিউম আসে, তখন হার্ট কি করে, হার্ট হচ্ছে টেকিকার্ডিক হবে, হার্ট রেট বেড়ে যাবে, বেশি বেশি পাম্প করবে, বেশি বেশি পাম্প করলে যাতে হচ্ছে ভলিউমটা বের হয়ে যায়, ব্লাডটা বের হয়ে যায় হার্ট থেকে, এটাকে বলা ব্রেইন ব্রিজ রিফ্লেক্স। এট্রিয়ামে যদি ব্লাড ভলিউম বেড়ে যায়, তখন হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে,
হার্ট রেট বেড়ালে কি হবে, ব্লাডটা বের হয়ে যাবে, এটাকে বলা হয় ব্রেন ব্রিজ রিফ্লেক্স। তার মানে হচ্ছে এখানে হার্ট রেট বাড়তেছে। ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য আর্টারিয়াল স্ট্রেস রিসেপ্টর, তখন হার্ট রেট বাড়ে। আর ইপিনেফ্রিন, ইপিনেফ্রিন হচ্ছে কি করে, সিম্পাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দিবে, তখন হার্ট রেট বাড়ে যাবে। ইপিনেফ্রিন মানে হচ্ছে হার্ট রেট বাড়বে। আর কুশিং রিফ্লেক্স, কুশিং রিফ্লেক্স জিনিসটা কি, যদি কোনো কারণে ধরেন সেরেব্রামে যদি কোনো কারণে ব্লাড ফ্লো কমে যায়, তখন হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে এর রিফ্লেক্স অনুসারে, রিফ্লেক্সের জন্য হচ্ছে হার্ট কি করবে, রেট কমায় দিবে। ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম অনুসারে। তাহলে কুশিং রিফ্লেক্স হচ্ছে হার্ট রেটটা কমে। এই যে কুশিং রিফ্লেক্স দেখবেন একটু, কুশিং রিফ্লেক্স হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, তাহলে হচ্ছে ব্রেইনের কি হবে, পারফিউশন বা ব্রেইনের ব্লাড ফ্লো কমে যাবে। ব্রেইনের ব্লাড ফ্লো কমে যাবে, তখন সিস্টেমিক ব্লাড প্রেশারটা বাড়বে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে, সিস্টেমিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে তখন হচ্ছে রিফ্লেক্স মেকানিজম অনুসারে, তখন হচ্ছে কি হবে, আমাদের হার্ট রেটটা কমে যাবে। হার্ট রেটটা কমে যাবে, অর্থাৎ ব্রেডিকার্ডিয়া হবে। ঠিক আছে, হার্ট রেটটা কমে যাবে, নেগেটিভ কি, হার্ট রেট কমে যাবে। প্রেশার বাড়বে বাট হার্ট রেট কমে যাবে। কেন হয় এটা, যদি কোনো কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ে বা হচ্ছে আমাদের ইয়াতে ব্রেইনে ব্লাড ফ্লো কমে যায়, তখন হবে। তাহলে কুশিং সিনড্রোমে হার্ট রেট কমে, আর ব্রেন ব্রিজ রিফ্লেক্সে হার্ট রেট বাড়বে। এখানে রাইট এটিএম থেকে হচ্ছে আমাদের ব্লাডগুলো বের করতে হবে, এই কারণে হার্ট রেট বাড়বে। তারপর হচ্ছে হার্ট সাউন্ড দ্যাট ইজ লো পিচ ডেভেলপ জাস্ট বিফোর S1 অ্যান্ড এন্ড অফ দ্য ডায়াস্টল। এটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। ওই যে ডায়াস্টলের যে মানে শেষের দিকে রেপিড ফিলিং ফেজ যেটা আছে, রেপিড ফিলিং ফেজ যেটা আছে, ওখানে হচ্ছে খুব মানে জোরে সোরে ব্লাড আসবে, ব্লাডের ভ্যালোসিটি বেশি থাকবে, তখন হচ্ছে যে মাস্কুলেচার একটা সাউন্ড তৈরি হবে, ভেন্টিকুলার মাস্কুলেচার, তখন হচ্ছে রেপিড ফিলিং ফেজের কারণে, রেপিড ফিলিং এর কারণে হচ্ছে একটা সাউন্ড তৈরি করে, এটাকে বলা হয় ফোর্থ হার্ট সাউন্ড। তাহলে এন্ড অফ দ্য ডায়াস্টলে হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড তৈরি হবে। এই যে ফোর্থ হার্ট সাউন্ড, এটা হচ্ছে শীটে দেখেন একটু, রেপিড ফিলিং ফেজের সময় হচ্ছে তৈরি হবে মাস্কুলেচার, হার্টের মাস্কুলেচারের কারণে। তারপর হচ্ছে কার্ডিক আউটপুট ইজ নট এফেক্টেড বাই, এটা হচ্ছে স্লিপ, স্লিপ এবং মডারেট ইনক্রিজ ইন টেম্পারেচার ডু নট এফেক্ট দ্য কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, আর মডারেট এক্সারসাইজ কার্ডিয়াক আউটপুট বাড়বে, এক্সাইটমেন্ট হইলো কার্ডিয়াক আউটপুট বাড়বে। সিটিং ফ্রম দ্য স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং যদি সিটিং পজিশনে যায় তাহলে কার্ডিয়াক আউটপুট কমবে, মানে এফেক্টেড হচ্ছে। আর্লি প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যায়, যেহেতু ভেনাস রিটার্ন কমে। তাহলে স্লিপে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, স্লিপ এবং মডারেট চেঞ্জ ইন টেম্পারেচার, দুইটা স্লিপ এবং মডারেট চেঞ্জ ইন টেম্পারেচার, এনভায়রনমেন্টাল টেম্পারেচারের কারণে হচ্ছে কার্ডিয়াক আউটপুট চেঞ্জ হবে না। A variety of the blood pressure which determine the extent of the work done by heart and increase during exercise, excitement and meal. It is also directly related to the cardiac output. The blood pressure is, তাহলে cardiac output এর সাথে হচ্ছে আমাদের directly related। আরেকটা কথা কি বলছে, determine the extent of the work, determine the extent of the work done by the heart। আর এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, মিলের সময় কমবে, তাহলে এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার হচ্ছে আমাদের কার্ডিয়াক ওয়ার্ক যেটা আছে এটাকে হচ্ছে ডিটারমাইন করবে। সিস্টোলিক প্রেশার যত বেশি হবে, বেশি মানে কার্ডিয়াক আউটপুট বেশি। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট বেশি হলে সিস্টোলিক প্রেশার বাড়বে। এই যে সিস্টোলিক ডিরেক্টলি প্রপোর্শনাল টু কার্ডিয়াক আউটপুট, তারপর হচ্ছে এক্সটেন্ট অফ দা ওয়ার্ক ডান বাই দা হার্ট। তাহলে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে মনে রাখবেন, তাহলে তারপর হচ্ছে এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, মিলের সময় কম বাড়বে। A blood pressure regulating mechanism which carotid sinus contains the, carotid sinus contains the receptor. The receptor responds maximum at about 180 millimeter mercury. 180 millimeter mercury by which nerve
by which nerve the receptor regulate the blood pressure. সহজ কথা, এখানে ক্যারোটিড সাইনাসের একটা রিসেপ্টর, তাহলে এটা হচ্ছে আমরা জানি ব্যারো রিসেপ্টর। ক্যারোটিড সাইনাসে কোন রিসেপ্টর থাকে? ব্যারো রিসেপ্টর থাকে। এটা হচ্ছে 180 মিলিমিটার মার্কারি যখন ব্লাড সিস্টোলিক প্রেশার হবে তখন হচ্ছে এটা রেসপন্স করবে এবং হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা কমায় আনবে। এন্ড কথা হচ্ছে ক্যারোটিড সাইনাসের যে ব্যারো রিসেপ্টরটা থাকে ওই রিসেপ্টরটা কোন নার্ভের মাধ্যমে কাজ করে, বা ওই রিসেপ্টরের ইম্পালসটা কোন নার্ভের মাধ্যমে যাবে? এটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আমরা জানি দুইটা নার্ভের মাধ্যমে কাজ করে ব্যারো রিসেপ্টর, একটা হচ্ছে ভ্যাগাস নার্ভ আর একটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। অ্যাওরটিক আর্টস যে অ্যাওরটিক আর্টসের যে ব্যারো রিসেপ্টর আছে এটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে কাজ করবে, আর ক্যারোটিড সাইনাসের যে ব্যারো রিসেপ্টর আছে এটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে কাজ করবে। এটা একটু মনে রাখবেন। এই যে এনকিউজ আর্টারিয়াল প্রেশার ভ্যাগাস নার্ভের মাধ্যমে হচ্ছে প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, হার্ট রেট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমবে, ব্লাড প্রেশার কমাবে। আর গ্লসোফ্যারিঞ্জিয়ালের মাধ্যমে সে কি করবে? হচ্ছে ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে। ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করলে হচ্ছে ভ্যাসোডাইলেশন হবে আর হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে এবং ব্লাড প্রেশারটা আমাদের কমবে। তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ কাজ করতে হচ্ছে অ্যাওরটিক সাইনাসে, ক্যারোটিড সাইনাসের যে ব্যারো রিসেপ্টর আছে ওইটাকে, আর ভ্যাগাসটা কাজ করতেছে কোথায়? অ্যাওরটিক আর্চের যে ব্যারো রিসেপ্টর আছে ওইটাতে কাজ করতেছে। তাইলে হচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের সলভ ক্লাস। তো ইম্পর্টেন্ট যে টপিকস গুলো দাগানো হয়েছে ওগুলো একটু বুঝে বুঝে পড়বেন। এখান থেকে সরাসরি একটা বা দুইটা কোশ্চেন আসে, নর্মালি একটাই বেশিরভাগ সময় আসে, একটা বা দুইটা কোশ্চেন আসে। আর হচ্ছে এর সাথে রিলেটেড ওই যে আপনার বডি ফ্লুইড এর সাথে কোরিলেট করে অনেক কোশ্চেন দিতে পারে বডি ফ্লুইড এর সাথে। তারপর হচ্ছে রেনাল সিস্টেমের সাথে কোরিলেট করে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট যতটুকু পড়বেন একটু বুঝে বুঝে পড়বেন, তাহলে আশা করি পারবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।